স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুব গৌরী। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সরবরাহ নিশ্চিত না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত হঠকারী। পণ্যের দাম বাড়ার পাশাপাশি রপ্তানিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। আগামী 5 বছরের মধ্যে বিশ্বের ষষ্ঠ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা। কর্মসংস্থানের মাধ্যমে মৌলিক চাহিদা নিশ্চিতে জোর বিশেষজ্ঞদের। শৃঙ্খলা ভঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার। অবস্থান কর্মসূচিতে অনড় শিক্ষার্থীরা। ফেনীর সোনাগাজীতে জেগে ওঠা 40,000 একর জমির বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। ক্ষতিগ্রস্ত কৃষি ও মৎস্য খাত, নিরুত্তাপ প্রশাসন। নিরাপদ প্রজনন নিশ্চিতে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরের সব ধরনের মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু, চলবে 11 জুন পর্যন্ত। এবং ফেডারেশন কাপ ফুটবলে দ্বিতীয় কোয়ালিফায়ার আজ। রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষের মাঠে জয় চায় রহমতগঞ্জ। সরবরাহ নিশ্চিত না করেই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সুচিন্তিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। আইএমএফের চাপে সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করেন তারা। শিল্প মালিকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্যাস নির্ভর শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়বে, সেই সাথে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়েও শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি বিগত সরকার। ফলে তীব্র জ্বালানি সংকটে রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেও নতুন শিল্পের পাশাপাশি পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে গ্যাসের দাম 33% পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। শিল্প মালিকরা বলছেন, এর ফলে সরকারের রাজস্ব নয়, বরং দুর্নীতি বাড়বে। আপনাদের মধ্যে আছে ঝামেলার লোক, আমাদের মধ্যে আছে ঝামেলার লোক, উভয় পক্ষে মিলে তখন সুযোগ সুবিধা নেয়। পণ্যের দাম তো অবশ্যই বাড়বে। আর প্যাকেট কত ছোট করব। একবার ভ্যাট বাড়াইবেন, তখন আমি প্যাকেট ছোট করব। আবার গ্যাসের দাম বাড়াইবেন না, এটাতে আমরা ছোট করব। বিদ্যুতের দাম বাড়াবেন না, এটাও আমরা প্যাকেট ছোট করব। কয়েকদিন পরে দেখা যাবে শুধু প্যাকেট আছে, বিস্কিট নেই। অভ্যন্তরীণ শিল্পের পাশাপাশি আরও চাপে পড়বে দেশের রপ্তানি শিল্প। বায়ার কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস দিচ্ছে না, বরঞ্চ যখন শ্রমিকের বেতন কম ছিল, পাওয়ারের দাম কম ছিল, আমাদের যেরকম প্রাইস ছিল এখনও সেই প্রাইসটা। বায়ার যদি আমরা বায়ারকে কিছু বলতে যাই, বায়ার চলে যাবে অন্য দেশে। কারণ আমাদের মূল হলো কি, আমাদের ম্যান পাওয়ারটা হলো আমাদের মূল সম্পদ। তা আমরা পাওয়ার বেশি দিয়ে কিনি না কম দিয়ে কিনি, এটা কিন্তু বায়ার বুঝতেছে না। এটি সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এর ফলে রড, সিমেন্ট, সার, সিরামিক, বেকারি পণ্য সহ গ্যাস নির্ভর শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে। একই সেক্টরে একটা শ্রেণীর জন্য একটা রেট, আরেকটা শ্রেণীর আরেকটা রেট, এটা বিভ্রান্তিকর। এইভাবে দাম বাড়ানোটা ঠিক হয় নাই। আর তাছাড়া এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো কিছুদিন ওয়েট করতে পারতো। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা অনেক কিছু চিন্তা করে তাদের হাতেই ছেড়ে দিতে পারতো। বাট আমার ধারণা এখানে বোধহয় আইএমএফের চাপ ছিল। শিল্প মালিকদের সাথে আলোচনা না করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিক এবং বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নত জীবনযাপনের আশায় রাজধানীতে পাড়ি জমাচ্ছে মানুষ। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জনশুমারি রাজধানীর বর্তমান জনসংখ্যা 1 কোটির বেশি বলা হলেও বাস্তবে 2 কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজধানীতে যে হারে মানুষের সংখ্যা বাড়ছে তাতে আগামী 5 বছরের মধ্যে বিশ্বের ষষ্ঠ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা। রাজধানীর তেজগাঁও ফ্লাইওভারের নিচে ঘর বেঁধেছেন ছিন্নমূল কিছু মানুষ। এখানে তাদের জন্য নেই সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার বা গোসলের ব্যবস্থা। পথের ধারে খুপড়ি ঘরে মাথা গুঁজে থাকা, ফুটপাতে বেড়ে উঠছে সন্তানেরা। কিন্তু কেন? ঢাকা শহরে আছি 85 বছর পরে। ঢাকা শহরে গেলে একদিনে 10 টাকা দিব, 5 টাকা দিব, 15 টাকা দিব, বাজার করে আল্লাহ খাওয়াবো। পোলা পান নিয়ে জি বুতলে রাসর করে ধরে খাই, ডাল চাইলে আল্লাহ যা মিলে তাই খাই।
বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত বছরে বাংলাদেশের প্রায় 18 লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। ভিটে মাটি সব হারিয়ে নিঃস্ব এ মানুষগুলোর বড় একটি অংশের গন্তব্য হয়ে ওঠে রাজধানী। জনশুমারি 2022 বলছে, ঢাকা শহরে 1 কোটি 2 লাখের বেশি মানুষ বাস করছে, যদিও বাস্তবে তা 2 কোটির কাছাকাছি বলে ধারণা বিশেষজ্ঞদের। গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, তার আগে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল দারিদ্র্য, কিন্তু এখন বর্তমান সময়ে এসে লক্ষ্য করতে পারছেন নতুন আরেকটি কারণ যুক্ত হয়েছে, সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন। ঢাকার যে আয়তন, সেই আয়তনের সাথে জনসংখ্যার যে ঘনত্ব, আমি দেখতে পাচ্ছি যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য মাত্রায় নেই। সমন্বিত যে পরিকল্পনা থাকা দরকার ছিল, সেই পরিকল্পনার একটা ঘাটতি রয়েছে। বৈশ্বিক বসবাসের উপযোগিতা সূচকে ঢাকা এখন বসবাসের অযোগ্য নগরী হিসেবে বিবেচিত। ন্যূনতম নাগরিক সুবিধার বাইরে থাকছেন বেশিরভাগ মানুষ। এমন অবস্থায় রাজধানীকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা। ফলে বিকেন্দ্রীকরণ শুধু খাতা কলমে না, আমি একটা উপজেলা ঘোষণা করলাম অথবা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন ঘোষণা করলাম, সেগুলো দিয়ে হবে না। যেই ধরনের প্রসেসের মধ্য দিয়ে, প্রক্রিয়ার মধ্য দিয়েও সেবাগুলো সেখানে উপস্থাপন করতে হবে, এবং এটা ধাপে ধাপে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমাদের সরকারের পরিকল্পনা এবং আমাদের স্থানীয় সরকার পরিকল্পনাগুলোর মধ্যে এগুলো রাখতে হবে। কর্মসংস্থানের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জোর দেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তুচ্যুত মানুষদের রাজধানীতে পাড়ি জমানো বন্ধের কোনো উপায় নেই, যতক্ষণ না আমরা তাদেরকে ঢাকা বিমুখ করে অন্যান্য জায়গার দিকে আকৃষ্ট করে পুনর্বাসন করতে পারি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়া আগামী 2রা মে হল খোলা হবে এবং 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর থেকে তারা সেখানে অবস্থান করছেন। সিন্ডিকেট সভায় গত 19 ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। গত 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা এখনও তাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বেদখল হয়ে যাচ্ছে ফেনীর সোনাগাজী দক্ষিণে জেগে ওঠা চর। 40,000 একর জমির অর্ধেকই নানা অজুহাতে দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সচেতন মহল বলছেন, এমন দখল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে ফসল, প্রাণী ও মৎস্য খাত। দখলদারদের তালিকা করে উদ্ধার অভিযান চলছে, দাবি প্রশাসনের। 2012 সালে ফেনী নদীর বাঁক সোজাকরণ প্রকল্প বাস্তবায়নের পর সোনাগাজীর দক্ষিণাঞ্চলে জেগে ওঠে বিস্তীর্ণ চর। চরে গড়ে ওঠে গবাদি পশুর চারণভূমি ও ফসলের মাঠ। বসতি স্থাপন করেছেন নদী ভাঙনে বাস্তুহারা মানুষ। তবে এসব চর এখন দখল করছে ফেনী ও মিরসরাইয়ের প্রভাবশালীরা। এতে ক্ষোভ বাড়ছে জনমনে। অবৈধভাবে ফগল ফগারি আমাদের অত ছটা নষ্ট করে দিয়েছেন। এখানে ফগল ফগুলো হওয়াতে সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে গেছে। চর খন্দকার মৌচার 22 একর জমি হারিয়েছেন মাহতাবুর রশিদ। স্থানীয় প্রভাবশালীরা সেখানে মাছ চাষের প্রকল্প করেছে বলে অভিযোগ তার। এছাড়া দখল স্থাপনা ও নদীপথ আটকে পড়ায় কমছে চারণভূমি, সংকটে পড়ছেন গবাদি পশুর খামারিরা। আমাদের এখন বয়স গরু চড়াইতে চলাফেরা করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আগের নদী অনেক বড় ছিল, এখন নদী মরে গেছে, স্রোতের গতিবেগ কমে গেছে, মাছের কারণে নাই, মানুষ ব্যবসা বাণিজ্য করতে শান্তি পাইতেছে না। সচেতন মহল বলছেন, প্রশাসনের দুর্বলতার সুযোগে দখলদারদের সাহস বাড়ছে। প্রায় সময় কৃষকরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ধর্ণা দেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনে গিয়ে তাদের জমিগুলো পুনরুদ্ধারের জন্য, কিন্তু ওই জায়গা থেকে আসলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। তবে প্রশাসনের দাবি, তালিকা করে অভিযান চালানো হচ্ছে। আমরা মোটামুটি বেশ কঠোর অবস্থানেই আছি। আমরা যে আরো সুশৃঙ্খল ভাবে যে তালিকা করা হচ্ছে এবং আমরা প্রচলিত আইনে তাদের মামলা প্রস্তুতিও নিচ্ছি। ক্রমাগত চর দখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ। ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরাও। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনার হাওড় এলাকায় পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। অনুকূল আবহাওয়ায় পোকার আক্রমণ আর রোগবালাই না হওয়ায় এবছর ধানের ফলন ভালো হয়েছে। বর্তমান বাজার মূল্যেও সন্তুষ্ট কৃষক। তবে রয়েছে ধান কাটার মেশিন সংকট। আগাম জাতের ধান আবাদ করায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা করছে
কৃষি বিভাগ। হাওর অধ্যুষিত নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা। ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। মাঠ থেকে ধান কিনতে ব্যবসায়ীরা যাচ্ছেন হাওরে। হাইব্রিড ধানের চাষ হওয়ায় বৃদ্ধি পেয়েছে উৎপাদন, দ্বিগুণ লাভ হচ্ছে কৃষকদের। প্রতিমন বিক্রি হচ্ছে 1080 থেকে 1120 টাকায়। এই বছর করে বাম্পার ফসল হয়েছে। আমরা প্রতি কাটাতে প্রায় 6,000 সাড়ে 6,000 টাকা লাভবান আছে। আগে ফসল করে আমরা ধান কেটে উঠাইছি, ফসল ভালো হয়েছে। বাম্পার ফলন হলেও কিছু জায়গায় ধানে চিটা হয়েছে জানান কৃষক। ধান তো ভালোই হয়েছিল, এখন তো এই কইতে হয়ে গেছে গা, তাও হয়ে গেছে গা, পুড়িয়ে গেছে গা। এবার ভালোই হয়েছে, কিন্তু একটা দূর সামনে হয়েছে কেউ কইতেছে ঠান্ডায়। সরকারি হারভেস্টর মেশিন মাঠে না থাকায় ধান কাটাতে হচ্ছে গতবারের চেয়ে বেশি দামে। পুরাতন মেশিন নিয়ে এখন কাজ কাম করতে পারতেছি না, গাড়ি ডিস্টার্ব করতেছে খুব বেশি। যদি নতুন মেশিন আবার ভর্তুকিতে আমরা নিতে পারতাম, আমরা জন্য কৃষকের জন্য ভালো হতো, আমরা সার্ভিসিং ভালো করতে পারতাম। অনেক মেশিনগুলো কিছু হয়ে পড়ে রয়েছে, অনেক মেশিনগুলো সিন্ডিকেটের মাধ্যমে এরা এই মাঠে ছাড়ে নাই। ইতিমধ্যেই হাওরে রোপণ করা ধানের 10 ভাগ কাটা হয়েছে। মাঠে রয়েছে 736টি মেশিন। আজকে পর্যন্ত আমাদের এই জেলায় হাওরের শতকরা 10 ভাগ জমি ধান কর্তন করা হয়েছে। এবছর 736টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন চালু অবস্থায় আছে। চলতি মৌসুমে জেলায় 1,85,460 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 12,63,490 মেট্রিক টন, যার বাজার মূল্য 4,548 কোটি টাকা। শুধু হাওরে 1,007 কোটি টাকার ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। টিভিসি নিউজ ডেস্ক। নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। শুষ্ক মৌসুমের শুরুতেই খাল, বিল, পুকুরে পানি নেই। অগভীর নলকূপেও মিলছে না পানি। সুপেয় পানি সহ গৃহস্থালী কাজে ব্যবহারের পানির জন্য রীতিমতো হাহাকার অবস্থা। সমস্যা সমাধানে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয়দের দাবি দ্রুত বাস্তবায়ন। তীব্র গরম, অনাবৃষ্টি, প্রচণ্ড তাপপ্রবাহে মাঠঘাট ফেটে চৌচির। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের খাল, বিল, পুকুরসহ জলাশয়গুলো পানিশূন্য। ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারে ৮০ ভাগের বেশি অগভীর নলকূপেও মিলছে না পানি। সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট। দিন যত যাচ্ছে ততই সংকট যেন আরও তীব্র হচ্ছে। গেল ২ মাস ধরে পানির অভাবে দুর্বিষহ জনজীবন। আমরা অনেক দূর থেকে পানি আনি খাইতে হয়, তারপর ময়লা পানি ব্যবহার করা লাগে, খাওয়ার পানি, রান্নার পানি, গোসলের পানি, সবগুলাই অপরিষ্কার পানিগুলা ব্যবহার করা লাগে। কোনো ডিপ কল, কোনো পুকুরে পানি নেই। যা কদূর আছে ২, ৪, ৫ জনে ২০ জনে গোসল করলে ও পানিটা একেবারে কাজ হয়ে যায়, আর খাবার পানি নাই। এমন পরিস্থিতিতে খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। পান করার পাশাপাশি দূষিত পানিতে গোসল করে ডায়রিয়া সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে বেশ কয়েক বছর ধরেই পানির সংকট থাকলেও নির্বিকার প্রশাসন। সেই ভাদ্র মাস থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, যার কারণে পুকুরেও পানি নেই, কলেরও পানি উঠে না, একটা সংকট। গোসল করলে মাথাতে মানে কাঁচরা হয়ে যায়, মাথাটা চুলকায়, গাতে সমস্যা দেয়। অবৈধ সেচ পাম্প বন্ধ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে সুবর্ণচরের পানির সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় প্রশাসন। একক পরিবার একটি টিউবওয়েল ব্যবহার করলে এখানে আসলে পানির অপচয় হয়। এজন্য বেশি পরিবার একসাথে কিভাবে অল্প খরচে পানি পাবে বা পানির সুবিধা পাবে সেটি আমরা কথা বলছি এবং ওনারা এই বিষয়ে কাজ করছেন। সংকটের সময় সরকারের সরবরাহ করা পানি প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাই দ্রুত দীর্ঘস্থায়ী সমাধান চায় সুবর্ণচরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। চলে না রিকশা গাড়ি, নেই মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ। ঝড় বৃষ্টি, এমনকি জীবন নাশী বজ্রপাত তাদের নিত্য সঙ্গী। সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়নে দেখার হাওরে এমন প্রতিকূল পরিবেশেই বাস ৩০টি পরিবারের। বর্গাচাষী এসব পরিবারের বসতিকে অঞ্চলভেদে জিরাতি বা খলাবাড়ি নামে অধিক পরিচিত। যতদূর চোখ যায় কেবল ফসলের ক্ষেত, নেই রাস্তাঘাট বা যোগাযোগের কোনো ব্যবস্থা। বর্ষায় বিশাল জলরাশির ঢেউ প্রতিনিয়ত নিঃশ্বাস ফেলে এখানে।
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরের দুর্গম এই এলাকাতেই বসতি গেড়েছে কিছু পরিবার। ছোট্ট কুড়ে ঘর তুলেছেন, তার সামনে বড় উঠোন, ঘরের চালায় ঝুলছে মিষ্টি লাউ, আবাদ হয়েছে শাকসবজি, যেখানে ফুটে উঠেছে অপরূপ বাংলার প্রতিচ্ছবি। প্রতি বছর বিভিন্ন উপজেলা থেকে এখানে বসতি গড়ে বর্গাচাষী এসব পরিবার। এবার এই খলাবাড়িতে এসেছে ৩০টি পরিবার। জ্যৈষ্ঠের পাকা বড় ধান নিয়ে ফিরবেন আপন নিরে। কাতি মাস থেকে আই বৈশাখ মাস পর্যন্ত থাকি ৮ মাস চলি আমরা। আইয়া গড় দুয়ার বান্দি জ্বালা ফালাই সবজি ক্ষেত করি, লাউ করি, উড়ি করি, বেঙ্গন করি, ক্ষেতের সময় আইলে ক্ষেত করি। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই এলাকায় চলে তাদের জীবনযুদ্ধ। তবে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট পথ হারায় তাদের। এখানেও বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, কারেন্ট নাই। তুফান আইলে লেমে বাতাসে লেমুম নিবাইলাই খুব কষ্ট করি থাকি। যখন কিলাম সোন বন্ধে ঘর বানছি, বাতাসে দিতে লিয়া যায় উড়াই গিয়া। বরাদ্দ পেলে এসব পরিবারের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। প্রায় ৩০টার মতো পরিবার আছে। এরা বর্তমানে বেশিরভাগ হইল বর্গা চাষি। এরা তো ধান ফলায়, এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয়। পর্যাপ্ত বরাদ্দ আমরা পাইতেছি না, এই হিসাবে আমরা ওই যে রাস্তাগুলা ডেভেলপ করতে পারতেছি না। ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব কৃষকের ঘামে ভরে ওঠে মহাজনের গোলা, কিন্তু ঘোরে না তাদের ভাগ্যের চাকা। অনিশ্চিত জীবনের সে গল্প কেই বা শুনতে চায়। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।